ইদানিং সোশ্যাল মিডিয়া হোক আর নিউজ চ্যানেলে আলোচনা হচ্ছে ভেনেজুয়েলার তেল নিয়ে। হরহামেশা নিউজ দেখবেন ভেনেজুয়েলার মাটির নিচে আছে দুনিয়ার সবচেয়ে বেশি তেলের মজুদ, সৌদি আরবের চেয়েও নাকি বেশি, প্রায় 303 বিলিয়ন ব্যারেল। প্রশ্ন হলো, এই হিসাবটা কে দিল? জরিপটা করলো কে? আসলেই কি আছে এত তেল, নাকি এর ভেতরেও আছে কোনো খেল? আজকের বিষয় ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার তেল। সাল 1914, মাসটা এপ্রিল। ইউরোপীয় কোম্পানি রয়্যাল ডাচ শেলের একটি সাবসিডিয়ারি ক্যারিবিয়ান পেট্রোলিয়াম কোম্পানি ঘটিয়ে ফেলল এক বিশাল কাণ্ড। খুঁজে পেল জুমাক 1 নামের একটি তেলের খনি ভেনেজুয়েলায়, অনেকেই যেটাকে চেনে মেনে গ্র্যান্ডে নামে। সত্যি বলতে আধুনিক ভেনেজুয়েলা তেল শিল্পের আসল জার্নি শুরু হলো ঠিক সেদিন থেকেই। তারপর নীরবে কেটে গেল 8টি বছর। 1922 সাল পর্যন্ত ভেনেজুয়েলায় তেল ছিল, কিন্তু উৎপাদন ছিল খুব কম। সেটা ছিল অনেকটা পরীক্ষামূলক পর্যায়ে। বাকি বিশ্ব তখনও ভেনেজুয়েলাকে তেলের পরাশক্তি হিসেবে গুনত না। কিন্তু 1922 সালে সব পাল্টে গেল। এটাই ছিল ইতিহাসের টার্নিং পয়েন্ট। স্থানটি ছিল মারাকাইবো বেসিন, লা রোসা ফিল্ড। ঠিক সেখানেই 2 নম্বর কূপে ঘটল এক বিশাল ব্লো আউট। কী ঘটেছিল সেখানে ধাপে ধাপে বলি। মাটি খুঁড়তে গিয়ে ড্রিলিং পাইপ আঘাত করলো মাটির নিচে থাকা এক উচ্চ চাপের রিজার্ভারে। ইঞ্জিনিয়াররা মাটির নিচের এই প্রচণ্ড চাপ বুঝতেই পারেনি। 1922 সালে হাল আমলের মতো ব্লো আউট প্রিভেন্টর বা সেফটি টেকনোলজি ছিল না, ফলে যা হওয়ার তাই হলো। নিয়ন্ত্রণ হারিয়ে তেল আর গ্যাস ছিটকে বেরিয়ে এলো। সে এক ভয়াবহ দৃশ্য। তেলের ফোয়ারা উঠে গেল প্রায় 60 মিটার বা 200 ফুট উঁচুতে। একেবারে যেন অগ্নিয়গিরির অগ্নি উৎপাত। প্রতিদিন প্রায় 1 লাখ ব্যারেল তেল বের হতে লাগলো। টানা 9 দিন ধরে চলল এই তাণ্ডব। কূপটা বন্ধ করার আগ পর্যন্ত বেরিয়ে গেল মিলিয়ন ব্যারেল তেল। ইতিহাসের অন্যতম বড় অয়েল গাসার বলা হয় এটিকে। এই কূপেরও অপারেটর ছিল সেই রয়্যাল ডাচ শেল। এই ঘটনা সারা বিশ্বকে চমকে দিল। কারণটা খুব সোজা। সে সময় পৃথিবীর অন্যান্য তেলকূপ থেকে দিনে মাত্র কয়েকশো ব্যারেল তেল পাওয়া যেত, আর লা রোসার সেই 2 নম্বর কূপ মাত্র কয়েকদিনেই যে তেল বের করে দিল তা অন্য ফিল্ডে পেতে বছরখানেক লেগে যেত। প্রমাণ হয়ে গেল যে ভেনেজুয়েলার মাটির নিচে আছে বিশাল তেলের ভাণ্ডার। রাতারাতি ভেনেজুয়েলা হয়ে উঠল বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক। পাল্টে গেল বিশ্ব রাজনীতি। ভেনেজুয়েলা প্রবেশ করলো মিডল ইস্টের মতো তেল সম্পদে ভরপুর দেশগুলোর কাতারে। টনক নড়ল বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলোর। ইউরোপের শেল, আমেরিকার স্ট্যান্ডার্ড অয়েল আর গালফ অয়েলের মতো জায়ান্ট কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়ল ভেনেজুয়েলায়। আর এসব পশ্চিমা কোম্পানিকে স্বাগত জানালো সেই সময়কার ভেনেজুয়েলান সরকার। তখন ভেনেজুয়েলাতে ক্ষমতায় ছিল জেনারেল জুয়ান ভিনসেন্টে গোমেজ, এক দুর্ধর্ষ মিলিটারি স্ট্রংম্যান। তখন কাগজে কলমে প্রেসিডেন্ট ছিল অন্য কেউ, তবে সবাই জানতো ভেনেজুয়েলা চালাচ্ছে জেনারেল গোমেজ। কিভাবে ক্ষমতায় এসেছিলেন গোমেজ? ফিরে যেতে হবে 1908 সালে। তৎকালীন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট সিপ্রিয়ানো ক্যাস্ট্রো গিয়েছিলেন চিকিৎসার জন্য বিদেশে। ঠিক সেই সুযোগে হয়ে গেল এক রক্তপাতহীন কু অর্থাৎ অভ্যুত্থান। ক্ষমতা দখল করলেন জেনারেল গোমেজ। পশ্চিমারা কিন্তু তাকে ক্ষমতায় বসায়নি। সেনাবাহিনী আর ভেনেজুয়েলার ধনীদের সমর্থনে তিনি নিজেই ক্ষমতা দখল করেছিলেন। আগের প্রেসিডেন্ট ক্যাস্ট্রো ছিল ইউরোপ ও বিদেশি ঋণদাতাদের ঘোর বিরোধী, আর গোমেজ তিনি আমেরিকা এবং ব্রিটেনের সাথে গড়লেন গভীর বন্ধুত্ব। আমেরিকার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি এবং ইউরোপের কোম্পানি শেল এই সুযোগ লুফে নিল। জেনারেল গোমেজের শাসনামলে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল কঠোর একনায়কতন্ত্র। 1935 সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 27 বছর এক হাতে ভেনেজুয়েলা শাসন করেছিলেন তিনি। 1935 সালে গোমেজ মারা গেলে প্রেসিডেন্ট হলেন এলেজারো লোপেজ। দেশ এগোতে লাগলো, কিন্তু মানুষের মনে এক কঠিন সত্য আঘাত করলো। তারা দেখলো বিদেশি কোম্পানিগুলো তেল বেচে লালে লাল হয়ে যাচ্ছে, অথচ ভেনেজুয়েলা পাচ্ছে খুবই সামান্য। ভেনেজুয়েলার শ্রমিকেরা গরিব, শহরগুলোতে বাড়ছে বৈষম্য, ছাত্র, শ্রমিক এবং আর্মি অফিসারদের মধ্যে জেগে উঠল এক নতুন চেতনা, রিসোর্স ন্যাশনালিজম বা সম্পদের জাতীয়তাবাদ।
সবার মুখে একটাই কথা, এই তেল আমাদের, বিদেশিরা কেন এই তেলের মালিক হবে? এখন আইরনিটা খেয়াল করে দেখুন, বিদেশি কোম্পানিগুলোর দিক দিয়ে একবার চিন্তা করে দেখুন। বিদেশি কোম্পানিগুলো না থাকলে ভেনেজুয়েলার মানুষ জানতও না তাদের মাটির তলে তেল আছে। আর যদি কোনোভাবে জেনেও থাকতো, সেই তেল তুলতো কিভাবে? তেল তোলা চারটিখানি কথা না, বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। এখন যখন তেল কূপ তৈরি হয়ে গেছে, ভেনেজুয়েলার জনগণ এবার চাচ্ছে পুরোটাই তাদের হাতে হোক। এই হলো অবস্থা। এলো 1943 সাল, ভেনেজুয়েলায় পাশ হলো এক যুগান্তকারী আইন, 1943 হাইড্রোকার্বনস ল। ঠিক হলো, এখন থেকে তেলের লাভের 50% পাবে কোম্পানি আর 50% পাবে রাষ্ট্র। এই বিখ্যাত 50-50 মডেল পরবর্তীতে লুফে নিয়েছিল মিডল ইস্টের বেশ কিছু দেশ। এভাবে আরও চলল কিছুদিন। এলো 1976 সাল। প্রেসিডেন্ট তখন কার্লোস আন্দ্রেস পেরেস। তার স্বপ্ন ছিল লা গ্র্যান্ড ভেনেজুয়েলা তৈরি করা, মানে হলো দ্য গ্রেট ভেনেজুয়েলা, অন্যভাবে বললে মেক ভেনেজুয়েলা গ্রেট। 1 জানুয়ারি 1976 তিনি নিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত, পুরো তেল শিল্পকে করা হলো ন্যাশনালাইজ। তৈরি হলো সরকারি কোম্পানি পিডিভিএসএ। এক্সন, শেল, গালফের মতো পশ্চিমা জায়েন্ট কোম্পানিগুলো ভেনেজুয়েলাতে থাকা তাদের সকল অ্যাসেট এবং অয়েল ইনফ্রাস্ট্রাকচারের উপরে মালিকানা হারিয়ে ফেললো সব তেলকূপের নিয়ন্ত্রণ। ভেনেজুয়েলাতে থাকা বড় বড় বিদেশি কোম্পানিগুলোর শাখা অফিসের নামও বদলে ফেলা হলো। ওরা হয়ে গেল পিডিভিএসের এক একটি অ্যাফিলিয়েট বা শাখা। যেমন এক্সনের অংশ হয়ে গেল ল্যাগোভেন, আর শেলের অংশ হয়ে গেল ম্যারাভেন। ন্যাশনালাইজেশনের পর থেকে তেলের উৎপাদন, শোধন এবং রপ্তানি, অর্থাৎ সব কিছুর মালিক এবং অপারেটর হলো স্বয়ং ভেনেজুয়েলান সরকার। ভেনেজুয়েলা তখন ওপেকের অন্যতম প্রভাবশালী সদস্য। বিশ্ববাজারে তেলের দামও তখন চড়া, আর ভেনেজুয়েলার অর্থনীতি হয়ে গেল প্রায় পুরোপুরি তেল নির্ভর। প্রশ্ন হলো, এত বড় জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন হয়ে গেল, কিন্তু বিশ্বজুড়ে কি হলো? পিনপতন, নীরবতা। পশ্চিমারা কোনো মিলিটারি অ্যাকশন নিল না, কিন্তু কেন? কারণ আন্তর্জাতিক আইনে এটা ছিল একটা বৈধ কাজ। 60-এর দশকের পর বিশ্বজুড়ে চালু হয় এক নতুন নীতি বা প্রিন্সিপাল, নাম পার্মানেন্ট সভরেনিটি ওভার ন্যাচারাল রিসোর্সেস। সোজা কথায়, একটি দেশের মাটির নিচের সম্পদের উপরে সেই দেশেরই অধিকার হবে নিরঙ্কুশ। তাছাড়া 70-এর দশকে অনেক ওপেক দেশই ন্যাশনালাইজেশনের পথে গিয়েছিল। বিদেশি কোম্পানিগুলোর হাতে তো আর তেল, তেলকূপ এবং জমির মালিকানা ছিল না, তাদের ছিল শুধু তেল তোলার অনুমতি বা কনসেশন। ওয়েস্টার্ন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলা কিছু ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দিয়েছিল, তাই পশ্চিমা সরকারগুলো কোনো যুদ্ধ বা সংঘাতের পথে হাঁটেনি। সেই সময় ভেনেজুয়েলা ছিল তেলের রাজা। ডেইলি প্রোডাকশন ছিল প্রায় 2 থেকে 3 মিলিয়ন ব্যারেল। তখন তারা ছিল আমেরিকার অন্যতম তেল সরবরাহকারী। শুরুর দিকে পিডিভিএসএ ছিল অত্যন্ত দক্ষ। মাত্র 2 দশকের মধ্যে তারা ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা কোম্পানি হয়ে উঠল। সরকার তখন প্রচুর টাকা ঢালল। নতুন রিফাইনারি হলো, তৈরি হলো এক্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, ইঞ্জিনিয়ারদের করা হলো প্রশিক্ষিত। 90-এর দশকে বিদেশি কোম্পানিরা আবার ভেনেজুয়েলাতে ফিরে এলো। শুরু হলো আপারতুরা, মানে উন্মুক্ত করার প্রক্রিয়া। রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসএকে মূল নিয়ন্ত্রক হিসেবে রেখে বিদেশি কোম্পানিগুলোকে আবারও কাজ করার সুযোগ করে দেয়া হলো ভেনেজুয়েলায়। 1976 সালের জাতীয়করণের পর ভেনেজুয়েলা ধনী হলো ঠিকই, কিন্তু জাতি হিসেবে হয়ে গেল অলস। তেলের টাকায় সব চলতে লাগলো। রাজনীতি হয়ে গেল 2 দলের এক অভিজাত ক্লাব। চারদিকে শুধুই দুর্নীতি। তেলের টাকার বন্টন ঠিক মতো হলো না, ম্যানেজমেন্ট হলো নয় ছয়। ফলাফল, আমজনতার পকেটে টাকা নাই। 80-র দশকে তেলের দাম কমে গেল, ঋণ বেড়ে গেল। ঋণ শোধ দিতে আবারও তারা ঋণ করলো। এক সময় এভাবে চলতে চলতে আইএমএফের কাছে গিয়ে হাত পাতল। এরপর আইএমএফ দিল কঠিন অস্টেরিটি মেজার বা কঠোর কিচ্ছুতা সাধন নীতি। 1989 সাল, দেশের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়িয়ে দিল ভেনেজুয়েলার সরকার। ফলাফল, বাস, ট্রাক অর্থাৎ পরিবহনের ভাড়া বেড়ে গেল। শুরু হলো ভয়াবহ দাঙ্গা, যার নাম ছিল কারাকাজো। সেনাবাহিনী গুলি চালালো নিজেদের মানুষের বুকে, মারা গেল শত শত, হয়তো হাজার হাজার। এই একটি ঘটনায় ভেনেজুয়েলার পুরনো ব্যবস্থার উপরে মানুষের বিশ্বাস পুরোপুরি ভেঙে গেল। ঠিক তখনই দৃশ্যপটে এলেন হুগো চাভেজ, এক আর্মি অফিসার। তিনি বিশ্বাস করতেন নেতারা দেশটাকে বেঁচে দিছে। 1992 সাল চাভেজ সামরিক অভ্যুত্থানের চেষ্টা করলেন,
কিন্তু ব্যর্থ হলেন। তিনি জেলে যাওয়ার আগে টিভিতে বললেন, পর আহরা, বা আপাতত আমাদের লক্ষ্য অর্জিত হয়নি। এই একটি কথা তাকে বানিয়ে দিল বিদ্রোহের প্রতীক। জেল থেকে ছাড়া পাওয়ার পর 1998 সালে তিনি দাঁড়ালেন ইলেকশনে। তার প্রতিশ্রুতি ছিল দুর্নীতি হটাবেন, সংবিধান চেঞ্জ করবেন আর তেলের টাকা গরিবদের হাতে তুলে দেবেন। 1998 সালে তিনি বিপুল ভোটে নির্বাচনে জিতলেন। মনে রাখবেন, তিনি কিন্তু বন্দুকের জোরে ক্ষমতায় আসেননি, তিনি এসেছিলেন ভোটের মাধ্যমে। চাভেজ এগোলেন ধাপে ধাপে। 1999 সাল সংবিধান লিখলেন নতুন করে তিনি। আদালত এবং পার্লামেন্টকে চাভেজ নিলেন নিজের নিয়ন্ত্রণে, অর্থাৎ পকেটে। সব প্রতিষ্ঠানে বসাতে লাগলেন নিজের অনুগত লোক। পিডিভিএসকে এক পেশাদার কোম্পানি থেকে বানিয়ে ফেললেন রাজনৈতিক হাতিয়ার। চাভেজের আমলে দেশের নির্বাচন হতো ঠিকই, কিন্তু তা হতো পাতানো বা সাজানো নির্বাচন। 2003 সালের দিকে শুরু হলো আসল খেলা। পিডিভিএসের পেশাদার কর্মকর্তারা ডাকলো ধর্মঘট বা স্ট্রাইক। তেল উৎপাদন ধসে পড়ল। জবাবে চাভেজ প্রায় 18,000 দক্ষ তেলকর্মীকে ছাঁটাই করল। এটাই ছিল কফিনের শেষ পেরেক। দক্ষতার চেয়ে বড় হয়ে দাঁড়ালো দলের প্রতি আনুগত্য। তেল সেক্টরে চাভেজ আবার শুরু করলেন কড়াকড়ি। তিনি চাইলেন ভেনেজুয়েলাতে কাজ করা অন্য সব পেট্রোলিয়াম কোম্পানির মেজরিটি শেয়ার থাকবে রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসের হাতে। যারা এটা অ্যাগ্রি করলো না, তাদের ব্যবসা কেড়ে নেওয়া হলো। রাজনৈতিক হস্তক্ষেপ, অব্যবস্থাপনা আর বিনিয়োগের অভাবে ধীরে ধীরে ভেনেজুয়েলার অয়েল ইনফ্রাস্ট্রাকচারে জং ধরল। নষ্ট হয়ে গেল তেল তোলার ইনফ্রাস্ট্রাকচার। ওদিকে চাভেজ শুরু করলেন অ্যান্টি আমেরিকান পলিটিক্স। জাতিসংঘে দাঁড়িয়ে জর্জ বুশকে তিনি বললেন শয়তান। বন্ধুত্বে জড়ালেন কিউবা, ইরান এবং রাশিয়ার সাথে। বিশ্বের বিভিন্ন দেশের বামপন্থীদের কাছে তিনি অনেক বাহবা পেলেন। 1999 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমেরিকা চাভেজকে টলারেট করলো বা সহ্য করলো। আমেরিকা এ সময় ভেনেজুয়েলার তেল কিন্তু 2013 সালে চাভেজ মারা গেলেন। ক্ষমতায় এলো নিকোলাস মাদুরো, আর তখনই সব ভেঙে পড়ল। অর্থনীতি ধসে গেল, হাইপার ইনফ্লেশন শুরু হলো। খাবারের অভাবে দেশ ছাড়লো লাখ লাখ মানুষ। ভেনেজুয়েলা হয়ে গেল পুরোপুরি ডিক্টেটরশিপ। 2018 সাল ইলেকশন হলো ভেনেজুয়েলায়। জিতল কে? মাদুরো, বিপুল ভোটে। কিন্তু বিরোধী দল অভিযোগ করলো এটা হয়েছে কারচুপির নির্বাচন। এবার আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন মাদুরোকে অবৈধ ঘোষণা করলো। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ হলো তেলের টাকা মাদুরো দেশের কাজে ইউজ না করে সেই টাকা ঢালতেছে সেনাবাহিনী আর নিজের অনুগতদের পকেটে। তাই পিডিভিএসকে টার্গেট করে স্যাংশন দিল আমেরিকা। মাদুরোর বিরুদ্ধে পশ্চিমাদের আরও অভিযোগ ছিল। মাদুরো রাশিয়া এবং ইরানকে ভেনেজুয়েলাতে জায়গা করে দিচ্ছিল। আমেরিকার বাড়ির কাছে এমন শত্রুতা, এটা ছিল রীতিমতো রেড লাইন। আমেরিকা ওয়েট করতেছিল সঠিক সময়ের জন্য। মাদুরোকে তারা দেখে নেবে সময় মতো। অবশেষে সেই সময় এলো। ট্রাম্প স্পেশাল ফোর্স পাঠিয়ে মাদুরোকে তুলে নিয়ে গেল। ভেনেজুয়েলার তেল সেক্টরের অবস্থা এখন করুণ। উৎপাদন সেই 1976 সালের ধারের কাছেও নাই। বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়। তার উপর আছে কঠোর স্যাংশন বা নিষেধাজ্ঞা। এই শিল্পকে আবার দাঁড় করাতে হলে এখন প্রয়োজন বিশাল বিনিয়োগ এবং পলিটিক্যাল স্টেবিলিটি। তেল সেক্টরই ভেনেজুয়েলার শেষ ভরসা। ভেনেজুয়েলার মাটির নিচে তো অনেক তেল। বলা হয়ে থাকে তাদের মাটির তলে আছে ক্রুড অয়েলের 303 বিলিয়ন ব্যারেল রিজার্ভ। এর পেছনেও কাহিনী আছে। এবার সেটা বলি। 2011 সাল হঠাৎ করেই সৌদি আরবকে পেছনে ফেলে তেল মজুদের দিক দিয়ে বিশ্বের 1 নম্বর হয়ে উঠল ভেনেজুয়েলা। এর পেছনে ছিল ভেনেজুয়েলান সরকারের একটি বিশাল প্রজেক্ট, নাম ম্যাগনা রিজার্ভা প্রজেক্ট। ভেনেজুয়েলাতে কী পরিমাণ তেল আছে সেটা যাচাই করতে ভেনেজুয়েলার সরকারি কোম্পানি পিডিভিএসে নিয়োগ দিয়েছিল একটি আমেরিকান কোম্পানিকে, নাম রাইডার স্কট। এটি আমেরিকার হিউস্টন ভিত্তিক একটি বিখ্যাত পেট্রোলিয়াম কনসাল্টিং ফার্ম। রাইডার স্কট ছাড়াও আমেরিকার ডিগলিয়ার অ্যান্ড ম্যাকার্টন, নেদারল্যান্ডের সুয়েলান অ্যাসোসিয়েশনের মতো ফার্মগুলো এইসব কাজ করে থাকে। $300 বিলিয়ন হিসাব কিতাব করে রিপোর্ট জমা দেওয়া হলো বিশ্বের তেল কার্টেল ওপেকের কাছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার।
কোনো জায়গায় তেলের রিজার্ভ ক্যালকুলেশন করতে আমেরিকান সরকারি সংস্থা ইউএসজিএস হিসাব করে টেকনিক্যালি কী পরিমাণ তেল সেখান থেকে তোলা সম্ভব সেটা। আর রাইডার স্কটের মতো ফার্মগুলো হিসাব করে প্রুভেন রিজার্ভ, মানে হলো বর্তমান প্রযুক্তি এবং বাজার দামে কী পরিমাণ তেল তুলে লাভ করা বা প্রফিট করা সম্ভব সেটা। মাটির নিচের তেলের মজুদ হিসাব করেছে তারা রিজার্ভ সার্টিফিকেশন মেথডে। এই মেথডের প্রথম ধাপের নাম হলো সেগমেন্টেশন। ভেনিজুয়েলার বিশাল ওরিনোকো অয়েল বেল্টকে তারা ভাগ করেছে 27টি ব্লকে। প্রতিটি ব্লকে করেছে আলাদাভাবে ক্যালকুলেশনের জন্য দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হলো ডিটারমিনিস্টিক মেথড, যেখানে বাস্তব কূপের ডেটার উপর ভিত্তি করে হিসাব করা হয়। আরেকটি হলো প্রবাবিলিস্টিক মেথড, যেখানে ভূতাত্ত্বিক তথ্য ব্যবহার করে তেল পাওয়ার সম্ভাব্যতা যাচাই করা হয়। তৃতীয় ধাপের নাম হলো ইকোনমিক ফ্যাক্টর। এখানেই আসল খেলা। কোনো তেলকে প্রুভেন রিজার্ভ বলতে হলে শুধু তেল থাকলেই হবে না, তা লাভজনক হতে হবে। প্রযুক্তির উন্নতি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে আগে যেটাকে বলা হতো আলকাতরার মতো ভারী বিটুমিন, সেটাকে ভেনিজুয়েলা দেখালো বাণিজ্যিকভাবে লাভজনক ক্রুড অয়েল হিসেবে। কাগজে কলমে ভেনিজুয়েলা হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতদার। এ বিষয়ে আমেরিকার বক্তব্য হলো, ভেনিজুয়েলায় তেল আছে, কিন্তু সবটা প্রচলিত অর্থে প্রুভেন রিজার্ভ নয়। তাদের মতে প্রথম কারণ, ভেনিজুয়েলার তেল খুবই ভারী। ওরিনোকো বেল্টের তেল অনেকটা টার বা বিটুমেনের মতো। এটা তুলতে খরচ হয় প্রচুর এনার্জি, আর লাগে জটিল রিফাইনিং প্রসেস। আমেরিকার বিশ্লেষকদের মতে তেলের দাম যদি বেশি না থাকে বিশ্ববাজারে, তাহলে এই তেল তুলে লাভ করা কঠিন। এজন্য তারা এটাকে বলে রিসোর্স, কিন্তু সবটা রিজার্ভ নয়। দ্বিতীয় কারণ হলো অর্থনৈতিক অনুমান। ভেনিজুয়েলা তাদের হিসাব নিকাশ করেছে উচ্চ তেলের দাম ধরে, উন্নত প্রযুক্তি অ্যাভেলেবেল ধরে এবং দীর্ঘমেয়াদী উৎপাদন ধরে। প্রুভেন রিজার্ভ হতে হলে আজকের দামে আজকের প্রযুক্তিতে সেই তেল লাভজনক হতে হবে। তৃতীয় কারণ হলো পিডিভিএসের সক্ষমতা। 2010 সালের পর পিডিভিএসেতে রাজনৈতিক নিয়োগ, দক্ষ ইঞ্জিনিয়ারদের দেশ ত্যাগ এবং উৎপাদনের ভয়াবহ পতনের কারণে আমেরিকার যুক্তি, কাগজে কলমে রিজার্ভ বেশি থাকলেও বাস্তবে উৎপাদন সক্ষমতা ভেনিজুয়েলার নাই। চতুর্থ কারণ হলো ওপেক বনাম আমেরিকান স্ট্যান্ডার্ড। ওপেক দেশগুলো নিজেরাই রিজার্ভের ঘোষণা দেয়, কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড আলাদা। আমেরিকার বেকার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসির মতো থিঙ্ক ট্যাঙ্কের দাবি হলো ভেনিজুয়েলায় রিজার্ভ আছে, তবে সেটা 300 বিলিয়ন নয়, বরং 100 থেকে 110 বিলিয়ন ব্যারেল। ওদিকে নরওয়ের রাইস্টার্ড এনার্জির মতে এটা 80 বিলিয়ন ব্যারেল। আচ্ছা, হোক না 80 বিলিয়ন, সেটাই বা কম কি? সেটাও তো অনেক। ভেনিজুয়েলায় তেল আছে এটা সবাই জানে, কিন্তু প্রশ্ন হলো এই তেল কি সহজে, সস্তায় এবং লাভে তোলা যাবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করে রাজনীতি, প্রযুক্তি এবং অর্থনীতির উপরে। আর ঠিক এই কারণেই ভেনিজুয়েলার তেল নিয়ে আজও চলতেছে যুদ্ধ। তো আজ এ পর্যন্তই। বিশ্বে যে বালির সংকট দেখা দিয়েছে সেটা কি জানেন? এত মরুভূমি, অথচ বালি পাওয়া যাচ্ছে না। তেল মাফিয়ারা যেমন শক্তিশালী, বালি মাফিয়ারাও কিন্তু কম শক্তিশালী না। তেলের চেয়ে বালি কোনো অংশে এখন কম মূল্যবান নয়। কিন্তু কিভাবে? এই ভিডিওটি দেখুন, এবং এমন ভিডিও যাতে মিস না হয় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ।